স্যার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, যদি না দেন আমরা কি করব, সে একটা অসহায়ত্ব ভাব। এখন বিএনপির মতো একটা বড় দল যত বেশি ভদ্রতা দেখালো, বিনয় দেখালো, ততই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কঠিন হয়ে গেলেন। তারুণ্যের যে সমাবেশটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। অন্তর্বর্তী সরকারের 10 মাস পর তরুণদের নিয়ে বিএনপির 3 সংগঠনের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে এই বিশাল সমাবেশ। দেশের 4টি বিভাগের লাখো তরুণ একসাথে বিভিন্ন স্লোগানে দাবি তোলেন আগামীর বাংলাদেশ গড়তে তারুণ্যের রাজনৈতিক অধিকারের। অস্থায়ী মঞ্চে শীর্ষ নেতাদের উপস্থিতি, একে একে তরুণদের অনুপ্রাণিত করতে দেয়া হয় উদ্দীপনাময় বক্তব্য। সকাল থেকে দুপুর তীব্র রোদের পারদ, অবশেষে তরুণদের জনস্রোতে হঠাৎ ঝুম বৃষ্টি। কোনো বৈরিতা যেন থামাতে পারেনি নতুন স্বপ্ন গড়ার স্লোগান। তরুণদের আরও উজ্জীবিত করতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, আগামীর বাংলাদেশ গড়তে এই তরুণরাই আসল শক্তি, যাদের কাজে লাগিয়ে ভবিষ্যৎ দেশ গড়বে বিএনপি। বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পাই, তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ সহ এই ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা, এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। দেশের সব সংকট কাটিয়ে উঠতে দরকার দ্রুত নির্বাচন, কিন্তু বিভিন্ন তালবাহানায় পেছানোর চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র চালানোর ইচ্ছে থাকলে জনগণের কাতারে এসে নির্বাচন করতে হবে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারকে কোনো কাজে নিজেদের ভাবমূর্তি নষ্ট না করার সতর্কতা জানিয়ে তারেক রহমান বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে, তাই প্রস্তুতির নির্দেশ দেন নেতাকর্মীদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। পরে সবার সাথে স্লোগান তুলেন, আর কোনো দেশের পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। ঢাকা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ এই 4 বিভাগের লাখো তরুণদের জমায়েত। বলছেন, এই তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্মিত হবে আগামীর নতুন বাংলাদেশ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। রনি ভাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির অনেক দিনের। এই দাবি করতে করতে আজকে যেই ভাষায়, যে শব্দ চয়নে, যেই ভাবে প্রকাশ করলেন জনাব তারেক রহমান, হতে হবে এবং হবে তার জন্য প্রস্তুতি নেয়া, বাস্তবতা কি বা তার এই আস্থার মানে ভিত্তিটা কি বলে মনে করেন? আপনার বিশ্লেষণ কি বলে? এখন আসলে পুরো মাঠ তো ফাঁকা, এবং সেখানে রাজনৈতিক দল বলতে আসলে বিএনপিকে বোঝায় ভোটের রাজনীতিতে। জামাত সংঘবদ্ধভাবে একটা শক্তি, তবে ঢাকা শহর এবং আরও 2-4টি জেলা শহর বা বিভাগীয় শহরে, চট্টগ্রামে তাদের একটা শক্তি আছে, রাজশাহী শহরে তাদের একটা শক্তি আছে, সাতক্ষীরা, তারপরে বাগেরহাট, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরকম এলাকায় ভিত্তিতে তাদের কিছু শক্তি আছে।
কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের কন্টেম্পোরারি ইন অল রেসপেক্ট, যুবদল, ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ, মূল মহিলা আওয়ামী লীগ আর যুব মহিলা লীগের কন্টেম্পোরারি যে শক্তিগুলো, এটা কেবলমাত্র বিএনপির আছে। 2 নম্বর হলো যে অর্থ, টাকা। আপনি দেখেন এই যে অনুষ্ঠানে আসছে, এই অনুষ্ঠানে সবার মাথায় ক্যাপ। তো এখন যদি এখানে তারা বলছে 15 লক্ষ লোক আসছে, তাদের টার্গেট 15 লক্ষ, বাদ দেন 10 লাখ যদি আসে, তাহলে 10 লাখ গেঞ্জি, 10 লাখ ক্যাপ, কত টাকা এখানে বিনিয়োগ করতে হয়েছে। এক একটা ছেলে যারা এসছে, গড়ে যদি আপনি 500 থেকে 1000 টাকা তাদের ট্রান্সপোর্টেশন কস্ট, দুপুরের খাওয়া 1000 টাকা যদি ধরেন, তাহলে এখানে একটা বিশাল যে বিনিয়োগ, এই যে অর্থনৈতিক যে ব্যাকবোন, এটা কেবলমাত্র বিএনপির আছে। কাজেই এই যে বিএনপির যে অর্থনৈতিক ব্যাকবোন, আপনি 10 লাখ গেঞ্জি টি শার্ট কিনেন তো মার্কেট থেকে কত টাকা লাগে, 10 লাখ ক্যাপ ম্যানেজ করেন, তারপরে 1000 টাকা করে এক একজনের পেছনে খরচ করেন, একটা মঞ্চ করেন, আরও অনেক হাঁকি ফাঁকি বিভিন্ন রকম খরচ আছে। তো এইভাবে দেখেন সারা বাংলাদেশে 4টি বিভাগে যদি এরকম বড় বড় আপনি ব্যয়বহুল অনুষ্ঠান করেন, তার সঙ্গে সঙ্গে আবার বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে, তারুণ্যের যারা আইকন হিসেবে পরিচিত এই সময়টিতে, তাদেরকে এনে বিভিন্ন যাকে বলা হয় অডিটোরিয়ামে একাধিক সিরিজ অনুষ্ঠান করা হয়েছে। অর্থাৎ রাজপথে অনুষ্ঠান করা হয়েছে এবং ঘরোয়া অনুষ্ঠান না, ঠিক অডিটোরিয়ামের মধ্যে করা হয়েছে, অনেকটা সেমিনার বা সিম্পোজিয়াম হিসাবে। তো এই জিনিসগুলোতে ব্যাপক উপস্থিতি, ব্যাপক সাড়া, মানে ঘরের মধ্যেও সাড়া, বাইরেও সাড়া। তো এটা অনেকটা, তারেক রহমান তো এখন বিএনপির পিতা, জাস্ট লাইক এ ফাদার। তো যে কোনো বাবা যখন তার সন্তানের সফলতা দেখে, সন্তানের মধ্যে উচ্ছ্বাস দেখে, আবেগ দেখে, তখন বা দৃঢ়তা দেখে, তখন সেই পিতার মধ্যে যে ধরনের একটা গর্ব অনুভব হয়। এখন বিএনপির ফাদার হিসেবে, মুরব্বী হিসেবে, কাস্টোডিয়ান হিসেবে, গার্ডিয়ান হিসেবে ওনার মধ্যে সঙ্গতিকালীন একটা আত্মবিশ্বাস চলে আসবে, যে আত্মবিশ্বাসটা হয়তো 1 মাস আগে ছিল না। এই সময়টাতে তিনি যে এত ব্যাপক সাড়া পাবেন, যেটি আগস্ট মাসের 5 তারিখের আগে উনি কল্পনাও করতে পারতেন না। এখন দেখা গেল যে একটা ছোট অনুষ্ঠান করতে গেলে টাকার দরকার, কেউ টাকা দিচ্ছে না, কিন্তু এখন তো টাকার সমস্যা হচ্ছে না। তখন ডাকলে পুলিশের ভয় থাকতো যে কখন পিছন দিক থেকে একটা বাঁশিতে ফু দিবে আর সব দৌড় দিবে। তারপর অনুষ্ঠান শেষ হতে না হতেই দৌড়ে পালানোর একটা ট্রেন্ডেসি থাকতো, যে এই মুখ চিনে চিনে পুলিশ অজ্ঞাতনামা আসামি করে ধরবে। এবং পুলিশের সাহস এতটা বেড়ে গিয়েছিল যে আপনি চিন্তা করেন যে সর্বশেষ যেটা শেখ হাসিনার জমানাতে বড় একটা মিটিং হলো এই পল্টন ময়দানে, তো তার মধ্যে পুলিশ যেভাবে অস্ত্র চালালো, গোলাবারুদ চালালো, যেভাবে গাজীপুরের জাহাঙ্গীরে এসে এখানে মারধর করলো, 28 অক্টোবরের সমাবেশ। তো ওই সময়টাতে কিন্তু দেখেন বিএনপির সবার মধ্যে একটা ভয় ছিল, মানে তাদের সমাবেশ ছিল কিন্তু সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভয় ছিল যে পালানো লাগতে পারে, দৌড় দেওয়া হতে পারে। কিন্তু এইবারে আপনি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জমানাতে তাদের এই ভয়টা একেবারেই নেই। এখন তারা ইচ্ছা করলে সিটি কর্পোরেশনে তালা লাগাতে পারছে, তো তাদের তো এই ধরনের ক্ষমতা আছে। এবং আজকে কার্যত সিটি কর্পোরেশন অনেক দিন যাবত অচল, তারা ইচ্ছে করলেই এখন সচিবালয়ে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে, জেলা অফিসে যে কোনো একটা ঘটনা ঘটাতে পারছে, পুলিশকে যে কোনো একটা কথা বললে তাদেরকে পুলিশকে শুনতে হচ্ছে। অনেক থানার যে কর্মকর্তা, এখন কেউ সংসদ সদস্য নাই, কোনো কিছু নাই, কিন্তু এলাকার যিনি সম্ভাব্য প্রার্থী 1-2 না, এরকম ডজন অফ প্রার্থী যারা আছেন তাদেরকে তোয়াজ করতে হচ্ছে, তদবির করতে হচ্ছে। তো এই যে সফলতা, বিএনপি যে সফলতা জলে স্থলে অন্তরিক্ষে, তো এগুলো দেখার পর বিএনপির কাস্টোডিয়ান হিসেবে তার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে, আত্মমর্যাদা আসবে, একটা লিডারশিপ কোয়ালিটি আসবে। ওটাই তারেক রহমানের ভাষণ, অঙ্গভঙ্গি এবং তার শব্দচয়ন এবং তার দৃঢ়তার মধ্যে সেটা প্রকাশিত হয়ে গেছে। এবং সেটাই তিনি বলেছেন, আগে যেভাবে বিএনপির অন্যান্য নেতারা অনেকটা সুয়া করে, অনেকটা আদরে আদরে ভাব নিয়ে আবেদন নিবেদন জানাতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, স্যার ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, যদি না দেন আমরা কি করব, সে একটা অসহায়ত্ব ভাব। এখন বিএনপির মতো একটা বড় দল যত বেশি ভদ্রতা দেখালো, বিনয় দেখালো, ততই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও
কঠিন হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। এখন বিএনপি বুঝে গেছে যে যেমন মানে একটা মুগুর এখানে লাগবে বা এখানে একটা জাস্ট শক্ত হতে হবে। তো সেই শক্তটা যে দৃঢ়তাটা এটা তারেক রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলেন। অর্থাৎ তিনি যে ভাষায় কথা বললেন সেই ভাষায় যেভাবে সিদ্ধান্ত দিলেন, অর্থাৎ 1971 সনের 7ই মার্চ তারিখে বঙ্গবন্ধু যেভাবে বলে দিয়েছিলেন যে এত তারিখের পরে রেল বন্ধ, অমুক বন্ধ, রাজপথ বন্ধ, আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, কর্মচারীরা অফিস যাবেন না, 1 তারিখে গিয়ে বেতন নিয়ে আসবেন। ওই 7ই মার্চের ভাষণের মতো করেই অনেকটা এখানে তার ভিতরে যে দৃঢ়তা এসছে, তার মধ্যে যে সাহস আসছে, কনফিডেন্স আসছে। আর কয়দিন পরে নেক্সট দেখা গেল এবার এই তারুণ্যের সমাবেশ করেছে, তারুণ্যের পরে তো উনি এরপরে যুবকদের একটা সমাবেশ করবেন, যুবকদের পরে উনি যদি বলেন আমি একটা মহিলা সমাবেশ করব, তারপরে আমি একটা পৌরদের সমাবেশ করব, বৃদ্ধদের সমাবেশ করব, সব জায়গাতেই কিন্তু এরকম লোকজন আসবে। এবং সেখান থেকে তিনি যদি আরও কঠোর যাকে বলা হয় কোনো ঘোষণা দিয়ে দেন, সেক্ষেত্রে বর্তমান সরকার তাদেরকে এটা মোকাবেলা করতে হবে ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ যাকে বলা হয় পলিসি, ইন টার্মস অফ স্ট্রেংথ অ্যান্ড এভরিথিং। এবং সেটা না করলে এই যে বিএনপির যে লোকজন যেভাবে খেপেছে, এই খেপানো যে মনোভাব, এই মনোভাবকে সামাল দেওয়ার মতো অবস্থা নাই। এটা হলো ইন জেনারেল। দ্বিতীয়ত হলো যে এটা যদি অন্য একটা দিক আপনি দেখেন, সেটি হলো যে এই সমাবেশটা এই মুহূর্তে কেন হলো, এই মুহূর্তে এটা কী দরকার ছিল। আজ ঢাকা শহর কার্যত অচল, কিন্তু তারপরে কেন দরকার ছিল। দ্বিতীয়ত হলো যাকে দেখাবেন তিনি এখন জাপানে। আজ যদি তিনি ঢাকা শহরে থাকতেন এবং তিনি যদি যমুনাতে থাকতেন, তিনি বুঝতেন যে পুরো ঢাকা শহর কীভাবে একেবারে অচল হয়ে গেছে। একদিকে ওখানে এরশাদ সাহেবের নেতৃত্বে গুলিস্তানের পুরো এলাকাটা অচল, এরপরে আবার শিক্ষা ভবনের সামনে কারা যেন আন্দোলন করছে, পুরো শিক্ষা ভবন অচল, কার্জন হলের ওই এলাকা। আর তারুণ্যের এই সমাবেশের কারণে বলতে গেলে তো এই যে এখনও পর্যন্ত ঢাকা অচল, অ্যাট দিস মোমেন্ট আপনি তেজগাঁও যান, মগবাজার যান, সব জায়গাতে শুধুমাত্র অচল